আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন, একটুখানি টেনশনে থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা শিহরণ জাগানিয়া অনুভূতি নিশ্চয়ই আপনার হচ্ছে, এবং সেটা আসলে আমারও হচ্ছে। নিশ্চয়ই আপনি চিন্তা করছেন আর্জেন্টিনা আজকে স্পেনের এগেনস্টে কেমন খেলবে, আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ আসলে আজকে কেমন হবে, আর্জেন্টিনা গোল করতে পারবে কি পারবে না, নাকি স্পেন যেভাবে ফ্রান্সকে হারিয়েছে ঠিক একই রকমভাবে আর্জেন্টিনার এগেনস্টেও তারা আসলে দাপট দেখাবে। অনেক প্রশ্ন আপনার মনে, তাই চিন্তা করলাম যে ওকে ফাইন, সো টেনশনটা একটু শেয়ার করি, আমরা একসাথে একটু শেয়ার করি যাতে করে আমাদের সবার টেনশনটা আসলে কমে। সো আশা করি আপনারা আমার সাথে যোগ দেবেন, এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো কিছু জানতে চাওয়া থাকে, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি উই ক্যান টক, আমরা সেটা নিয়ে আসলে কথা বলতে পারি। ওয়েল, সো প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে যে আর্জেন্টিনার লাইন আপ কেমন হবে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে যে লাইন আপ নিয়ে খেলেছে, প্রবাবলি ওইরকম একটা লাইন আপ নিয়ে আসলে খেলবে, অর্থাৎ সেই ক্ষেত্রে জুলিয়ানো সিমিওনি প্লেড রিয়েলি 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 গুড ফুটবল। সো এই ম্যাচেও, ফাইনালেও আমার মনে হয় যে স্পেনের এগেনস্টে জুলিয়ানো সিমিওনিকে স্কালোনি তার স্টার্টিং লাইন আপে রাখবে। ফরমেশনের যদি কথা বলি, সো আমরা যেটা দেখেছি 4-1-3-2, সো এটা হচ্ছে বেসিক ফরমেশন ছিল, যেখানে পারদেস খেলছেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গাতে আসলে পারদেস খেলছেন। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সুপার ফুটবল খেলেছেন, স্পেশালি এগেনস্ট ইংল্যান্ড সেমিফাইনালে, এবং তার আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের এগেনস্টেও দুর্দান্ত খেলেছেন। সো অনেকে লাইভে জয়েন করছেন, সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের প্রশ্নগুলো নিতে চাই, সুতরাং প্রশ্নগুলো করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। সো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই, কমেন্ট পাচ্ছি, সেই কমেন্টগুলো দেখতে চাই। অলরাইট, সো আর্জেন্টিনা জিতবে ইব্রাহিম তালুকদার লিখেছেন। এরপর লিখেছেন আরেকজন, তার নাম হচ্ছে রাকিবুল হাসান আকাশ, তিনি লিখেছেন। সো অনেকেই কমেন্ট করছেন, সো থ্যাংক ইউ সো মাচ। যেমনটা বলছিলাম যে আর্জেন্টিনা 4-1-3-2 এই ফরমেশনে আমরা যদি ব্যাক ফোরের কথা বলি, সেখানে তো ক্রিশ্চিয়ানো রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেজ অটোমেটিক চয়েস। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ম্যাচগুলোতে ক্রিশ্চিয়ানো রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেজ একসাথে থাকে, একসাথে খেলেছে, একসাথে ম্যাচ শেষ করেছে, সেই ম্যাচ কখনো আর্জেন্টিনা আসলে হারে না। আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনাকে আসলে হারতে দেখি না ওই ম্যাচগুলোতে। যদিও লিসেন্দ্রো মার্টিনেজ হ্যাঁ ডেফিনেটলি ভুল করেছে, আমরা দেখেছি সেটা স্পেশালি ইজিপ্টের এগেনস্টে যে ম্যাচটা খেলেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে ভুল করেছে, এবং এরপরে সুইজারল্যান্ডের এগেনস্টে যে গোলটা হয়েছিল সেখানেও তার আসলে ভুল ছিল। বাট দেন এগেইন লিসেন্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ানো রোমেরো তারা দুজন থাকবেন। আর রাইট ব্যাক পজিশনে আমরা মলিনাকে দেখেছি ইংল্যান্ডের এগেনস্টে, বাট মলিনার পারফরমেন্স আসলে খুব একটা আপ টু দ্য মার্ক তো ছিল না। সো সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে মন্টিয়ালকে শুরু করান কিনা। আর বাদিকটাতে তালিয়াফিকো অ্যামেজিং ফুটবল খেলছেন, খুবই ফাস্ট দ্রুত ফুটবল খেলছেন তিনি, সুতরাং তিনি থাকবেন। এরপর পারদেস, তারপরে এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং জুলিয়ানো সিমিওনি এবং আলভারেজ, মেসি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আসলে আলভারেজ, কেন লাউতারো মার্টিনেজ না, কেন লাউতারো মার্টিনেজ আসলে সাব হিসাবে নামছেন। আলভারেজ যেটা আসলে করছেন সেটা হচ্ছে যে শুরু থেকে তিনি যে পরিমাণ রান মেক করেন, যে পরিমাণ দৌড়ান, যে পরিমাণ জায়গা কভার করেন, অপোনেন্টের ব্যাক লাইনকে সবসময় তিনি তটস্থ রাখেন বা ডিস্টার্ব করতে থাকেন। এর কারণ হচ্ছে যে মেসি আসলে তো সবসময় দৌড়াতে পারে না, মেসি হাঁটে। মেসি এই ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে তার 47% মেসি হেঁটেছে। সো সেই ক্ষেত্রে আলভারেজ থাকলে মেসির জন্য আসলে সুবিধা হয়, সো এই কারণে আলভারেজ থাকবেন। লাউতারো মার্টিনেজ ডেফিনেটলি সাব হিসাবেই নামবেন বলে আমার কাছে মনে হয়, বাট লেটস সি, দেখা যাক। তার আগে একটু আয়োজনটা আপনাদেরকে দেখাই। সো কোকা কোলা ম্যাচ ডে হ্যাং আউট, এটা মহসিন হলের মাঠ, এখানে অ্যামেজিং আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরে এই প্রোগ্রামটা হবে, নিশ্চয়ই আপনারা প্রোগ্রামটা কোকা কোলার পেজে দেখবেন, যেখানে জামাল ভুইয়া থাকবে, মোরসালিন থাকবে, আরো অনেকেই আসলে থাকবে। এবং এবার আমি আপনাদেরকে একটু ওভারঅল আয়োজনটা দেখাতে চাই। আয়োজনটা দেখানোর পর তারপরে আসলে আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো। সো নাও ইউ সি দ্য ক্রাউড, যতটুকু এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, আর্জেন্টিনার প্রচুর ফ্যান্স তারা এখানে রয়েছে, সব আর্জেন্টিনার জার্সি পরে এসছে। সো কিছুক্ষণের ভেতরে এই মাঠ একেবারে প্যাকড আপ হয়ে যাবে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। সো এখানে অনেকেই আসলে ছবি তুলছে, তাদের সাথেও কথা বলতে চাই। আসেন আপনাদের সাথে একটু কথা বলি, আসেন। সো আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছে তারা একটু লাজুক প্রকৃতি, যে একজন হাসছে, তারা আসলে কেউ কথা বলতে চায় না। সো এই মাঠ আর কিছুক্ষণের ভেতরেই, এবং ওখানে আপনারা বিগ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে বিগ স্ক্রিন। ওই বিগ স্ক্রিনেই সবাই আসলে একটু পরে খেলা দেখা শুরু করবে, এবং ওখানেই তারা খেলাটা আসলে দেখবে।
সো ক্রাউডটা জমুক, আর আমরা এই সময়টাতে একটুখানি আসলে আড্ডা দিই, যে আড্ডাটা আসলে আমরা দিচ্ছি। সো আমরা আর্জেন্টিনার যে একাদশ সেটা নিয়ে কথা বলেছি, স্পেনের একাদশ নিয়েও আসলে কথা তো বলতে চাই। এবং একজন প্রেডিকশন দিয়েছে স্পেন 5 আর্জেন্টিনা 2। সামির তিনি লিখেছেন আর্জেন্টিনা 5 আর্জেন্টিনা 2 স্পেন 5। সো এরকম অনেকেই অনেক কমেন্ট করছেন, সো করতে থাকেন। রাইট, সো এবার স্পেনের টিমটা নিয়ে যদি কথা বলি, স্পেনের টিমটার স্পেশালিটি হচ্ছে তার ডিফেন্স লাইন, যেখানে আসলে লাপর্ত রয়েছেন এবং কুবার্সি রয়েছেন, দুই সেন্টার ব্যাক অ্যামেজিং পারফর্ম করছেন। এবং লাস্ট ম্যাচে উমাইস সিমন গোলকিপার, তিনি যেভাবে সুইপার হিসেবে আসলে 3টা গোল সেভ করেছেন, সেটা ছিল এক কথায় অসাধারণ। সো ডিফেন্স লাইন খুবই শক্ত। লেফট ব্যাক হিসেবে কুকুরেয়া খেলছেন, রাইট ব্যাক হিসেবে পেদ্রো পোরো রয়েছেন, এবং এই দুইজনই খুব দ্রুত উপরে উঠতে পারেন। অ্যান্ড স্পেশালি কুকুরেয়ার পারফরমেন্স এক কথায় অসাধারণ, কোনো সন্দেহ আসলে নাই। এবং এই ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করছেন হচ্ছে রদ্রি, এবারের ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট পাস কমপ্লিট করে ফেলেছেন রদ্রি ছাড়া আর যার কথা আমরা বলতে পারি ডেফিনেটলি ফ্যাবিয়ান রুইসকে খেলানো হবে। লাস্ট 2টা ম্যাচে যেহেতু তাকে খেলানো হয়েছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রবাবলি পেদ্রি হয়তো বা স্টার্টিং লাইন আপের বাইরেই থাকছেন। ইন্টারেস্টিং কল যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে নিক উইলিয়ামসকে শুরুতে কোচ ডেলা ফুয়েন্তে একাদশে রাখবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এখন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখন নিক উইলিয়ামসকে রাখলে সেটা স্পেনের জন্য অনেক বড় ব্যাপার, বিকজ ইউরোতে আমরা দেখেছি যখন নিক উইলিয়ামস বামে খেলে এবং একই সাথে লামিন ইয়ামাল ডানে খেলে, তখন কিন্তু কম্বিনেশনটা মারাত্মক হয়ে যায়। সো ম্যাচটা লামিন ইয়ামালের, ম্যাচটা লিওনেল মেসির। একজনের বয়স 39 এবং একজনের বয়স হচ্ছে 19। সো 19 আর 39-এর লড়াই, অনেকেই বলছে যে এটা একটা অসম লড়াই। সো লেটস সি, দেখা যাক লড়াইটা আসলে কেমন হয়। আমরা সেই লড়াইটা তো দেখবো বটেই। আমার কাছে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটা ফাইনাল হতে যাচ্ছে, মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন ডেফিনেটলি জানাবেন, অর্থাৎ আপনার প্রেডিকশন কি সেটা জানাবেন। আর অবশ্যই একটু পরে আবারও লাইভে এসে এখানকার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কি সিচুয়েশন রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর্জেন্টাইন ফ্যান যারা রয়েছেন তারা আসলে অপেক্ষায় আছেন যে একটা ভালো ফাইনাল হোক। সো আমরাও আশা করি একটা ভালো ফাইনাল হোক।